নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রো ইনসাইড গসিপ। তো আজকে আমরা আবার চলে এসেছি সমীরনাথ অপরি গুরুজির সাথে। আমরা আরেকটা পডকাস্ট শুট করছি। আগের পডকাস্টে আমরা ভালো রকম রেসপন্স পেয়েছি, তো সেখান থেকে কিছু কোশ্চেন আবার অ্যারাইজ হয়েছে। তো সেই নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং গুরুজির আজকে জীবনী সম্বন্ধে কিছুটা আমরা জানবো। তো গুরুজি, আপনি প্রথমে বললেন যে আপনার এই তন্ত্র সাধনা কিভাবে আসা আর কি। প্রথম আমি ধরুন আমার বয়স যখন ৮ বছর, তখন সব বন্ধু-বান্ধবরা ক্রিকেট, ফুটবল, হুম ডাংগুলি হুম এইসব খেলা করত। হুম আমি ৮ বছর ৭ বছর বয়স থেকে তখন মাটির মূর্তি তৈরি করা শুরু করি। তখন ইটকে মা কালী বানিয়ে পুজো করতাম। তখন দিয়ে ন্যাক ঈশ্বরের প্রতি ন্যাক আসে। হুম দিয়ে বন্ধু-বান্ধবরা বলে, কেউ টোন কেটে উল্টোপাল্টা বলে, কেউ কমেন্ট করে, হুম কেউ বলে বাবা কালী, কেউ বলে মা কালী। হুম দিয়ে এমনি করে টোন টিটকিরি শুনতে হয়। হুম দিয়ে করতে 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 জীবন কাহিনী যখন বা ১৫ বছর সামথিং ১০-১৫ বছর বয়সে, তখন একটা জায়গায় আমি স্বপ্ন পাই। এতে তারামায়ের মন্দির, ওইখানে স্থিবি করি আমি প্রথম। করার পর ওই মন্দির দিয়ে আমি ওইখানে মায়ের কাছে পুজো আর্চা করতে করতে হুম দিয়ে আমি থাকতে থাকতে দিয়ে আমি দিয়ে হঠাৎ কোনো কারণবশতে হুম আমি বেরিয়ে, তখন আমি নিজস্ব জীবন কাহিনীর মধ্যে আমি আমাদের বিজনেস ছিল মাছের। হুম ইলেকশন কমিশনারের একজন অর্ণবদা বলেছিল, সে আমাকে কাজও দিয়েছিল। হুম আমি কাজ করতাম, সেই কাজ ছেড়ে আমি হুম সব কিছু ছেড়ে মা, বাবা, ভাই, বন্ধু-বান্ধব সব কিছু ছেড়ে আমি তারাপীঠের জন্য রওনা হই। আজকে আমি তন্ত্রপীঠে হুম আজকে আমি বসে আছি। হুম তন্ত্র সাধনায় উঁচু মার্গে উঠতে চেষ্টা করছি। তাও বাধা-বিঘ্নর মুখোমুখি হতে হচ্ছে। হুম। আপনার এই তন্ত্র সাধনার যে আসার ব্যাপারটা, এটা কি কাউকে দেখে অনুপ্রেরিত আপনি হয়েছিলেন বা আপনার নিজে থেকেই না, ছোটবেলায়, ছোটবেলা থেকে? মানে ছোটবেলায়। মানে এই তন্ত্র সাধনা, মায়ের সামনে আসা, পুজো অর্চনা করা এইদিকে নিজে থেকেই মানে ভালো লাগতো নাকি? আগে পয়সা জমিয়ে, ধরো পয়সা জমিয়ে ৳১ করে মারা স্কুলে পড়তে যেতাম। ৳১ টিফিনের পয়সা দিত। ৪ আনা বিস্কুট, ৪ আনা দিয়ে আলু কাবড়ি আর ২০ পয়সা দিয়ে বিস্কুট গুঁড়ো, ভাঙা বিস্কুট পাওয়া যেত টিফিনে। সেই কিনে হাই স্কুলে পড়তাম, বউবাজার হাই স্কুল। সেখান থেকে বিস্কুট কিনে আমি ওইটা টিফিন করলাম। তারপর সিটি কলেজ স্কুলে সেম এমনি একে ভর্তি হই। দিয়ে তখন সিটি কলেজ স্কুলে পড়াশোনা করি। ওইখানেও সেম আধ্যাত্মিক লাইনে। তারপর নেক্সট আসে যেখানে কালী মন্দির দেখি কি কোনো দেবদেবতার মন্দির দেখি, আমি চলে যাই। মন্দিরে গিয়ে ওইখানে গিয়ে বসে থাকি ০.৫ ঘন্টা ১ ঘন্টা। পড়তে ভাল লাগে না। মনে হচ্ছে ওর মধ্যে নীল হতে, ওর মধ্যে কি একটা আকর্ষণ, হুম, সেইটা অনুভূতি করতে ইচ্ছা হচ্ছিল। সেইটার মধ্যে ন্যাক বলে না একটা নেশা, হুম, সত্যি আধ্যাত্মিক লাইনে ওইটা নেশা ভাব চলে আসে। আচ্ছা। তো আগের তো পডকাস্টে আমরা অনেক কিছু জেনেছি। তো এই পডকাস্টটা আমাকে বলুন যে মেইনলি আমি যেটা জানতে চাইছি যে আপনার রিসেন্ট কোনো ঘটনা যেগুলো আপনি করে এসছেন আরকি? রিসেন্ট বলতে গেলে ২ দিন আগের ঘটনা, যে তোমাদের যে ভাইটাকে ওকেও বলেছিলাম। আসানসোলে ওইখানে আমার কাছে খবর আসে, হুম, বলে নিজের টুটি কেটে নেয়। হুম, ছেলে হোক, মেয়ে হোক, নিজের গলায় নিজে ব্লেড দিয়ে টুটি কেটে নিচ্ছে। আমি বলছি, কি ঘটনা? হুম, আমি দেখতে গেলাম। যখন সকাল ৯টায় হোম চালু করি, হুম, রাত্রির ১টা অবধি হোম চলে। হুম, ঠিক আছে? হোম চলার পর তখন আমি দেখতে পাই কি বলতো? তখন দেখতে পাচ্ছি হুম, কিছু নেই। হুম, চিতার উপর সব সব চিতার উপরে কাজ করার পর, হুম, কাজ করে আসার পর হুম, আমি রুমে গিয়ে আমি কেন দেখো একটা চিতাতে কাজ করার পর হুম, জীবাণু থাকে। জীবাণুটা গায়ে লাগলে সেটা ইনফেকশন হতে পারে। হুম, সেটার জন্য আমি গিয়ে বললাম, চলো খাটাখাটনির পর একটু ফ্রেশ হই। ফ্রেশ হয়ে চান করে এসে তারপর আবার আসবো রাতে।
কালী পুজো চলছে, রক্ষা কালী পুজো, এসে আমি সেটা করব। হঠাৎ দেখছি আমি চলে যাওয়ার পর আধ ঘন্টাও হয়নি, খাবার অর্ডার দিয়েছি, খাবো, 10 মিনিটের মাথায় সেখানটায় খবর আসে একটা রোগা করে ছেলে, তাকে সামথিং দেখতে খুব ওয়েট হবে, খুব 35 এমনি ওয়েট হবে, 35 কি 36 কেজি ওয়েট, সেই ছেলেটাকে ভূতে ধরেছে। আমি আমি বললাম কি হচ্ছে, সিমটমগুলো জানার পর আমি গেলাম, গিয়ে দেখছি বলছি এমনি এমনি করেছে। আমি বললাম পেশেন্টটাকে নিয়ে আসুন। পেশেন্টটাকে নিয়ে এলাম। সায়েন্সের যুগের কথাই আমি বলছি, মানুষের শিরায় উনি, ছেলেটা কি হয়েছে আমি জানি না, ছেলেটা উন্মাদ, ওকে ধরে রাখা গেল না, 30-40 জন মিলে ওকে ধরে রেখেছে। দিয়ে আমরা মন্ত্রর দ্বারায়, এটা সায়েন্স বলবে না, আমি বলছি এইটা কাল্পনিক ও অকাল্পনিক। যখন 30-40 জন যাকে ধরে রাখতে পারছে না, তখন সেটা আমরা দেখতে গেলাম, দেখে তারপর কোনো কি সর্ষে ফর্ষে একটু দেখুন, পাবলিকের সামনে দেখাতে হয়, ওকে ঠিক করতে হচ্ছে। দিয়ে সায়েন্সের বুদ্ধিতে বলে এই ব্রেনের দুপাশে রগ আছে, এই রগ দুটোকে তুললে সে পুরো মাথাটা চিনচিন চিনচিন করবে, কি চুল ধরে টানলে মাথা চিনচিন করবে। আমরা 2টো চড় মারতে, 3টে চড় মারতে পেশেন্টটা ঠিক হয়ে যায়। তারপর পরে আমি গ্রামের লোককে, যে মুরুল হিসাবে গেছিল, তাকে বললাম এই অ্যালকোহল খেয়ে আছে, ড্রিঙ্ক করে আছে, একে কোনো ডাক্তারের কাছে নিয়ে যান। এই ঘটনা বাস, সামথিং। মৃত্যুর পর, ঠিক আছে, কোনো মানুষ জন্মের মৃত্যুটাই কি শেষ, না মৃত্যুর পরেও কিছু আছে? মৃত্যুর পর আছে, মৃত্যুর পর 2টো শ্রেণী হয়। একটা ঈশ্বরের সঙ্গে লীন হয়, আর একটা নরক। নরক মানে হয় পাতালে বললে সেটা নরক না, এইটা হচ্ছে নরক জীবন। আমাদেরকে ভোগ করতে হচ্ছে, মাংস করার শরীরটাই হচ্ছে নরক। এখানে যে কর্মটা করলে সেই কর্মটাই হচ্ছে নরকের ওপরে পড়ছে। আচ্ছা, মানে মৃত্যুর পরেও একটা আছে। আচ্ছা, দশম মহাবিদ্যা বলতে কি বোঝা যায়? দশম মহাবিদ্যার মধ্যে কালী আসছে 1ম শ্রেণী, 2য় শ্রেণীতে তারা আসছে, 3য় শ্রেণীতে ভুবনেশ্বরী আসছে, এমনি করে করে পাট আছে। ভৈরবী আসছে, ছিন্নমস্তা আসছে, ধূমাবতী আসছে, কমলা আসছে, ঠিক আছে। তারপর বগলা আসছে, 8ম শ্রেণীতে বগলা আসছে। দশম মহাবিদ্যার পাঠ আছে। দশম মহাবিদ্যা যে সিদ্ধি লাভ করতে পারবে, 2টো অপশানে হয়, এক মা অপশানে, নাহলে এক বন্ধু হিসাবে তাকে সিদ্ধি লাভ করতে হয়। তাহলে ভূত ভবিষ্যৎ দর্শন অন্তর লাভ পায়, যে মানে দশম মহাবিদ্যা একদর। আচ্ছা, আরেকটা জিনিস আমার জানার ইচ্ছা ছিল, যে ধরুন হিন্দু ধর্মের যে ছোট যে বাচ্চাগুলো মারা যায় আরকি, একদম নবজাত শিশু যেগুলো বলা হয়, ঠিক আছে? ওইগুলোতে ধরুন তাদের অ্যাকচুয়াল মৃত্যুর পর কি হয়? দেখুন, 2টো বাচ্চা মরলে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় আগেকার কব্বরে। আগেকার ছোটবেলায় আমরা কলকাতায় গোবরামারি ছিল, ট্যাংরা ছিল, পিলখানা ছিল, এগুলো কব্রস্থান ছিল। আমরা যখন বাচ্চা মরলে শুনতাম কি বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যেত। এখনকার আমি কি বলবো, আমরাই বড় ভূত। আমাদের থেকে বড় ভূত আর কেউ নেই, মানুষের থেকে বড় ভূত কেউ নেই। মানুষ হচ্ছে চলাফেরার একটা রাক্ষস। এখনকার দিনকালে যা আসছে, অপদেবতার থেকে মানুষের বেশি হচ্ছে। তা মানুষ কি করছে, আগেকার যে বাচ্চাগুলো মরলে সেগুলো 3-4 রকম জিনিস সৃষ্টি হতো। যেমনি আপনি নাম শুনেছেন খাচ্চা কালুয়া, তেলিয়া মাসান, 1.5 ফুটিয়া, এইগুলো তখন ওই বনগুলোকে তুলে জাগানো ও মন্ত্রের দ্বারা সিদ্ধি লাভ করা হতো। আর এখন এগুলো কিছুই হয় না, এখন ভাঁওতাবাজি হয়।
আচ্ছা, ভাওতাবাজি থেকে আমার একটা কোয়েশ্চেন মনে পড়লো। আগেও এটা আপনি উত্তর দিয়েছিলেন যে বশীকরণ ব্যাপারটা। এশিয়ান হ্যাঁ, এটা নিয়ে যদি কিছু বলেন। একটা কথা বলুন, বশীকরণ কাকে করব? ফার্স্ট প্রশ্ন আমার। হুম, হুম, আমি বশীকরণ ৫ টা ঋতুকে করতে পারলাম না। ৫ টা একে করতে পারলাম না, বশবর্তী করতে পারলাম না। হুম, ৫ টা বায়ুকে কন্ট্রোল করতে পারলাম না। হুম, হুম, জল, থর, হুম, বোম, বায়ু, হুম, অগ্নি এদেরকে বশীভূত না করতে পারলে হুম, তাহলে বশীকরণ করছি কাকে? কারোর বউ চলে গেছে তার বউকে বশীকরণ করছি। হুম, কারোর বন্ধুর বউকে বশীকরণ করছি। হুম, কারোর প্রেমিকাকে বশীকরণ করছি। হুম, বশীকরণ হয়, এটা লোক ঠকানো বিজনেস। আগে ঋষিরা বশীকরণ কাকে করত? পঞ্চ ঋতুকে বশীকরণ করত। হুম, ৫ টা বায়ুকে বশীকরণ করত। হুম, নিজের আধ্যাত্মিককে বশীকরণ করত। হুম। এখন বশীকরণ বলে দ্রব্য নেই। বশীকরণ লুপ্ত হয়ে গেছে। বশীকরণ এক টাইমে ছিল। এখন যারা বই পড়ে তন্ত্র করছে তারা বশীকরণের নামে বিজনেস করছে। আচ্ছা। আবার এই তারাপীঠ নিয়ে ২-১ টা কোয়েশ্চেন আছে। এই যে তারাপীঠ যেটা সিদ্ধপীঠ যেটা আরকি বলা হয় আরকি। বামদেবের জন্য ধরুন যেটা বেশি বিখ্যাত। তো তারাপীঠের এখন যে ধরুন মেইন যেটা আকর্ষণ যে সবাই তারাপীঠে আসে তন্ত্র সাধনা করে। ঠিক আছে? এখানের মধ্যে সত্যিই কি এমন কিছু আছে আপনি কিছু অনুভব করেছেন? সবথেকে বড় কথা হচ্ছে আমি আপনাদের ইউটিউব চ্যানেল থেকে সোশ্যাল মিডিয়াতে আমি জোর গলায় বলছি, রিকোয়েস্ট করছি যারা তারাপীঠ ভালোবাসেন তাদেরকে রিকোয়েস্ট করে বলব মহাশ্মশানে চটি পরে হাঁটবেন না। হুম, কেন? আর চিতাটাকে বাঁচানোর চেষ্টা করুন। চিতা হচ্ছে সাধক বামদেবের পায়ের ধুলি। চিতাতে এখনও রাত্রির কালে লোক না চলাকালে বামদেব ওইখানে এখনও বোঝা যায় সাধনা করে। কেন? ওইখানে তি বামদেবের থেকে বড় অঘরী কেউ ছিল না। ৩ টে সাধনা হতো। সব সাধনা, শিব সাধনা, চিতা সাধনা। তার জন্যে বামদেব ওইখানে এখনও সাধনা করে। তার জন্যে আমি সোশ্যাল মিডিয়ায় বলছি, চিতা বাঁচান, যান একটা সাধকের স্মৃতি বাঁচান। আপনি কি অনুভব করেছেন তারাপীঠে সাধনা করাকালীন? সেইসব নিয়ে কিছু যদি বলেন? মা জীবন্ত এখানে। আমি গল্প কথা বলব না। হুম, কলিকালের এখন সবথেকে ফেমাস নাম হচ্ছে রাম। হুম, ও বাচ্চা থেকে বুড়ো, বুড়ো থেকে বাচ্চা। রামের নাম যেমনি ফেমাস, রামের কুলগুরু কে ছিল? বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ জ্যেষ্ঠ দেবী কে ছিল? তারা। তাহলে রামের কুলদেবী কে হচ্ছে? তারা। তাহলে যখন বশিষ্ঠ জ্যেষ্ঠ দেবী তারা, তাহলে রামের নামে যখন পাপমুক্ত হয় তো তারার নামেও পাপমুক্ত হবে। কেন? তারা তারা। তার জন্য তারাকে যে ভজেছে সে সবকিছুই পেয়েছে। আমার জীবন কাহিনী নিয়ে বলছি। এই সেদিন ঘটনায় দিয়ে আমি কাজ করতে গেছি ২ টো সাধু। একটা সাধু তো মরণের মুখে, মরমুরো অবস্থা। আমরা ৩৫ জন মতন গেছি। টোটাল ৫ টা গাড়ি গেছে। মরি অবস্থা, তাকে নিয়ে হসপিটাল ঘর করেছি। দিয়ে তাকে যেইটুকুনি আমার জমানো টাকা ছিল সেইটুকুনি দিয়ে সাহায্য করি। দিয়ে আমার অ্যাকাউন্ট লীল হয়ে যায়। দিয়ে আস্তে, আস্তে মাকে বলছি, "মা আমাকে কিছু সাহায্য করো।" দিয়ে কোনো মাধ্যমে আমাকে সাহায্য করল। মা জীবন্ত। এটা আমার সঙ্গে প্রতি মিনিটে আমার যখনই বিপদ হয় কোনো না কোনো মাধ্যমে মা সাহায্য করে। আপনি যেমন আগের পডকাস্টে বলেছিলেন যে আপনার বাড়িতে যদি কোনো অপদেবতা বসবাস করে সেটা কিভাবে দেখবে? এবারে যদি সেই রিলেটেড যদি আরো কিছু বলেন? আগেরটা বলেছিলাম কাঁচের গ্লাস দিয়ে, হুম, ভর্তুকি দিয়ে, ওটা পুরনো হয়ে গেছে। ৩ টে লং আর হিং হুম, বাড়িতে ধরো
নাহলে ওইটাও ছেড়ে দিন। হুম। পাতি লেবু, হুম। পাতি লেবু এটাও জলের মধ্যে রাখতে বলছি। জলের মধ্যে রেখে দিলে লেবুটা দেখবেন ঘুরবেন। বড় একটা ডিশের মধ্যে রাখলে লেবুটা ঘুরবে। হুম। লেবুটা আস্তে, আস্তে চিপসিয়ে যাবে, শুকিয়ে যাবে। ঠিক আছে? কতদিনের মধ্যে এটা? ৩ দিনের মধ্যে। আচ্ছা ৩ দিনের মধ্যে। ৩ দিনের মধ্যে এটা একদম কালচে শুকিয়ে কাঠ হয়ে যাবে। আর না হলে লেবুটা এমন হবে পচে গলে যাবে ১ দিনের মাথায়। তাহলে মনে করবেন অপদেবতা আছে। ওই পাতি লেবুটাকে জলের মধ্যে রাখতে হয়? একদম। শুধু পাতি লেবু আর জল, আর কিছু রাখার দরকার? না আর কিছু না। আর যাদের বাস্তু ডিস্টার্ব আছে বলে বাস্তু কোনো টাকা খরচা করতে হবে না। বাড়িতে নুন আছে, ১ বালতি নুনে দিয়ে দিন, দিয়ে চালাক। ঘর মুছুক, সকাল ২ বার ঘর মুছুক, হুম। বাস্তু ঠিক হয়ে যাবে। মানে বালতি জলের সাথে ১ মুঠো নুন, একদম। যেকোনো নুন? যে খাবার নুন, হ্যাঁ, ওইটাই বলছি। কোনো সিন্দুক নুন বলি না। খাবার নুন ১ মুঠো। সকালে একবার, বিকেলে একবার। বাস্তু না ঠিক হয় এসে আমাকে বলবেন। আচ্ছা ধরুন আমরা তো অনেক সময় অজান্তে অনেক কিছু করে ফেলি। ঠিক আছে? তো এমন কিছু সিম্পটম যে যদি আমরা এইগুলো দেখি যে এই পজিশন এরকম হচ্ছে, মানে মেইনলি ভূত পিশাচ থেকে ধরুন একটু দূরে থাকার জন্য বা নিজেকে একটা কথা ভূতের জন্যে মাস্ট মানুষের পকেটে কিছু থাকুক কি থাকুক না, আমি সবাইকে বলব লবঙ্গ। লবঙ্গ হচ্ছে আমরা যেমনি খেতে ভালোবাসি, হনুমানজিও খেতে ভালোবাসে। ২ টো করে লবঙ্গ পকেটে রাখলে কোনো ভূত পিশাচ কিছু আসবে না। মাত্র ২ টো লবঙ্গ। ২ টো লবঙ্গ রাখলেই হবে আর কিছু? একদম আর কিছু না। আরেকটা কোয়েশ্চেন আমার জানা ছিল, সেটা হচ্ছে যে বলে না যে ভর হয়েছে মায়ের বা ভর চিপে গেছে। একটা কথা বলো, আমি তোমাকে প্রশ্ন করছি, হ্যাঁ। কালী বলো, তারা বলো, দুর্গা বলো, হুম। শীতলা বলো, মনসা বলো, হুম। এই ভর, হুম। তুমি একটা আগুনের গোলাটাকে তুমি নিজের শরীরে নিতে পারবে? না সেটা তো সম্ভব না। তাহলে সেটা আগুনের গোলা একটা। তাহলে যে বলে ভর হচ্ছে সেটা অ্যাকচুয়ালি তাহলে কি? দিস কি? ভর, রামকৃষ্ণ পরমহংসদেব কোনোদিন ভরের উল্লেখ করেনি, ভাবের উল্লেখ করেছে। বামদেব কোনোদিন ভরের উল্লেখ করেনি, ভাবের উল্লেখ করেছে। ভাব হয়, ভর আলাদা, ভাব আলাদা। আচ্ছা। তো এটাই ওই দুটোর মধ্যে পার্থক্য আরকি। ভর আলাদা জিনিস। একদম। হুম। এখন বেশিরভাগই যেমনি ভূতেরটা আমি তোমাকে একবার আগেও বলেছিলাম, হুম। প্র্যাকটিক্যাল ভূত কোনোদিন ধরে না। হুম। প্র্যাকটিক্যাল ভূতের সিম্পটম পাবে না। প্র্যাকটিক্যাল ভূত ধরলে মাটিতে পা ঠেকাবেন। ভরেরও সেম কেস আমি তোমাকে বলে রাখছি। হুম। এই চুল ঘোরালো, মাথা ঘোরালো, এ করলো, ও করলো, হুম। ভর না। কেন একজনকে নিতে পারবো না? ধরো মা, জগৎজননী মা, সে আদি শক্তি, হুম। সে জগৎকে চালাচ্ছে। তোমার শরীরে আসে, তুমি কি করে ভার নেবে তার? ঠিক। ভাবহর। হুম। মায়ের পুজো করতে, করতে মায়ের মধ্যে নীল হয়ে যাবো, দিয়ে মায়ের সঙ্গে কথা বলবো, কাঁদবো, দুঃখ জানাবো। ভাব আলাদা, ভর আলাদা। এখন বেশিরভাগ ভর করে বিজনেস করছে। চাষ করছে। আচ্ছা আরেকটা জিনিস বলুন যে এটা বলেন যে নিশির ডাক, আছে। এটার সম্বন্ধে যদি কিছু বলেন? নিশিকালে এটা একটা সাধনা। যে করতে আগেকার সাধুরা ডাব কেটে, হুম। আমরা ছোটবেলায় শুনেছি হুম। হুম। নিশি ডাকতো নাম ধরে। হুম। ধরো আমার নামে সমীর, হুম। বাবার গলা করে, হুম। নাহলে মায়ের করে, এ সমীর, হুম। এমনি করে ডাক হতো। সেই ডাকে ১ম আমাদের একবারে ডাকে সাড়া দিলে সেই মানুষ মারা যেত, নাহলে চলে যেত। হুম। তার জন্যে নিশির ডাক এখনো আছে। ওই যে নিশির ডাকে কেউ যদি সাড়া দিয়ে মানে বলে যে অন্যদিকে চলে গেল বা যায়, এগুলো হতে পারে না? একদম। এগুলো ভূত না, এগুলো তন্ত্র প্রয়োগ।
তন্ত্রভোগ আছে, তন্ত্র গুপ্ত প্রকাশে আসে না। এখন যারা প্রকাশে আনছে তন্ত্রভোগ তারা এটাকে বাজে করছে। বাজে করছে। ঠিক। আরেকটা জিনিস বলুন যে কোনো মানুষ আগের জন্মে কি ছিল সেটা কি জানা যেতে পারে? হ্যাঁ, ভূত ভবিষ্যৎ নিজেকে নিজে ওই জানতে পারবে। কিছু ক্রিয়া আছে, সে ক্রিয়ার মাধ্যমে জানা যায়। সে মানে বুঝতে পারবে যে একদম সে আগের জন্মে কি ছিল বা তার কোনো রকম সিম্পটম দেখে বা কিছু দেখে সে কি বোঝা বোঝাতে চাইবে। এই মহাকালী যারা সেবিকা আছে তারা কে বা তাদের কি বলা হয়? আমরা বলি বাংলা কথায় ডাকিনী, শাকিনী। হুম। আবার চণ্ডী পুরাণে বলছে জয়া আর বিজয়া। যখন জয়া বিজয়া মায়ের সঙ্গে থাকে, মায়ের দাস, হুম। এমন টাইমে একটা টাইমে জয়া বিজয়ের হুম। এত খিদে লেগে গেছিল, তখন নিজের মা নিজের মুন্ড কেটে রক্তপান করিয়েছিল। তার জন্যে ওরাই ডাকিনী শাকিনী হন। তো বন্ধুরা আজকে গুরুজির একটু সময় কম ছিল। তো সেই হিসাবে আজকে পডকাস্টটা আমরা একটু ছোট মতো রাখলাম। আবার অলরেডি এখন আমরা যে সময় পডকাস্ট করছি অলরেডি রাত্রি ১১টা ১১:৩০ বেজে গেছেন। তো উনি টায়ার্ডেড হয়ে পড়ছেন। তো নেক্সট পডকাস্ট আমরা আবার করব। এই গুরুজির আবার নেক্সট পডকাস্ট করার আগে আমি আমাদের চ্যানেলে কমিউনিটিতে একটা পোস্ট করব। আপনাদের যা কোয়েশ্চেন থাকবে, যা থাকবে সেগুলো ওখানে জিজ্ঞাসাবাদ করবেন। সেইগুলো নিয়ে আরেকটা আমরা পডকাস্ট করব। তো আজকের পডকাস্ট আমরা এখানেই শেষ করলাম। আর ভিডিওতে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর গুরুজির সমস্ত ডিটেইলস আমার ভিডিও ডেসক্রিপশনে থাকবে। যারা গুরুজির সাথে যোগাযোগ করতে বা জানতে কিছু ইচ্ছুক হন তারা অবশ্যই আপনার সাথে গুরুজির সাথে যোগাযোগ করে নেবেন।